ডক্টর সুবর্ণ গোস্বামী এরপর এই সামগ্রিক যে আলোচনা সভার যে বিষয়বস্তু সেই বিষয়টিকে তিনি উপস্থাপনা করবেন। মাননীয় সভাপতি, আমার এখানে যারা সহযোদ্ধা, ভদ্রজন, বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার খুব বেশি বলার অবকাশ নেই। আজকে যে বিষয়টি মূল বক্তা ডাক্তার অরুণ সিং তিনি উপস্থিত আছেন, তিনিই বলবেন। আমি একটু শুধু প্রেক্ষাপটটা বলব। প্রেক্ষাপটটা বলতে গেলে এই যে টপিক, এই প্রেক্ষাপট ভারতবর্ষের প্রেক্ষিত বলতে গেলে একটু স্বাধীনতার আগে ফিরে যেতে হয়। যারা ইতিহাসের ছাত্র মনে আছে তাদের যে 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার মাস 6 আগে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন চলছে। পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে নেতাজি দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সভাপতি হিসাবে। এবং সভাপতি নির্বাচিত হবার পরে তিনি বললেন যে আমাদের ব্রিটিশকে আজ না হয় বা কাল দেশকে ছেড়ে যেতেই হবে, ভারতবর্ষ ছেড়ে যেতেই হবে। ফলে দেশ যখন স্বাধীন হবে সেই দেশ গঠন কোন পথে হবে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ দেশকে সমাজতান্ত্রিক পথেই আমাদের পুনর্গঠন করতে হবে। তো এই পুনর্গঠন করবার জন্য হচ্ছে যে তিনি একটা জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করেছিলেন। সে নিয়ে অনেক গল্প আছে। তার সভাপতি তিনি চেয়েছিলেন জওহরলাল নেহরুকে করতে, জওহরলাল নেহরু রাজি হচ্ছিলেন না। শেষে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথকে বললেন যে জওহর আপনার কথা ফেলতে পারে না, ফলে জওহরকে আপনি একবার অনুরোধ করুন। কবিগুরু তখন রোগ শয্যায়, তার পিএ অনিল চন্দ্র চন্দ্রকে তিনি ডিকটেশন দিচ্ছেন, আর রবীন্দ্রনাথ সই করেছেন সেই চিঠিতে যে প্রিয় জওহর, এই মুহূর্তে ভারতবর্ষে দুজন আধুনিক মানুষ রয়েছেন, একজন জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষ আর দ্বিতীয়জন তুমি, ফলে এই দায়িত্ব তোমাকে নিতে হবে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ফেলতে না পেরে জওহরলাল নেহরু সেই দায়িত্ব নেন এবং প্রথম মিটিংয়ে নেতাজির উপস্থিতিতে জওহরলাল নেহরু পরিষ্কার করে দেন যে আগামী ভারতবর্ষ তার স্বাস্থ্য সম্পর্কিত 4টে অগ্রাধিকার হবে। একটা হবে যে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যয়ে, রাষ্ট্রীয় খরচে এবং রাষ্ট্রের পরিচালনায় একটা জনস্বাস্থ্য ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ব্যাপক রোগ প্রতিরোধ কর্মসূচি সোভিয়েত মডেলে এবং মহামারী নিয়ন্ত্রণ কর্মসূচি। 3 নম্বর হয় যে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা স্বাধীন নাগরিকের যাতে দৈনিক ইউরোপিয়ানদের মতো দৈনিক 2500 ক্যালোরি তারা হচ্ছে খাদ্য পুষ্টি গ্রহণ করতে পারে, সেই রকম একটা সংস্থান করতে হবে। আর 4 নম্বর ছিল সেই সময় ভারতবর্ষের মানুষের গড় আয়ু অত্যন্ত কম ছিল, 40-এর নিচে। তো গড় আয়ুটাকে আমাদের দ্বিগুণ করবার লক্ষ্য রাখতে হবে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। পরদিন ভারতবর্ষে এই বোর কমিটি তৈরি হয়েছে, তাদের সুপারিশ যে সোভিয়েতের বোর কমিটি আপনারা জানেন যে সারা দেশের প্রায় 500-র বেশি চিকিৎসক থেকে শুরু করে পলিসি মেকার যারা ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে নানাজন ছিলেন, তারা 3 বছর গবেষণা করে যে রিপোর্ট দিলেন সেখানে বললেন যে সোভিয়েতের যে মডেল, যে হচ্ছে রাষ্ট্র তার নাগরিকের দায় নেবে, স্বাস্থ্যের দায় নেবে, সেই দায় মেনে আমাদের স্বাধীন ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে। এবং দেশ স্বাধীন হওয়ার পরে যখন ন্যাশনাল প্ল্যানিং কমিশন, যোজনা কমিশন তৈরি হলো, তার প্রতি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে স্বাস্থ্যের পরিকল্পনা হচ্ছে জাতীয় পরিকল্পনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। আপনারা জানেন যে এর মধ্যে পুঁজিবাদী দেশ যেগুলো, তার মধ্যে সোভিয়েত মাফ করবেন যে যুক্তরাজ্য, যেটাকে আমরা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বলি, যে ব্রিটেন বলি, যুক্তরাজ্য, তারা প্রথম 1946 সালে জাতীয় ন্যাশনালাইজড হেলথ সিস্টেম, অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্রের পরিচালনায় সরকারি চিকিৎসা, আমরা যেটাকে বলি চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা, সেটা চালু করে। তারপরে আরও অনেক দেশ চালু করেছে। এবং যদি খেয়াল করেন যে 1948 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যখন তারা ন্যাশনাল প্ল্যানিং কমিশন ইত্যাদি তৈরি করছে, ঠিক সেই সময় 48 সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সংবিধান তৈরি হচ্ছে। তারা লিখছেন যে যাবতীয় রোগ ভোগ ইত্যাদির মূলে হচ্ছে দারিদ্র্য, অপুষ্টি, বাসস্থানের অভাব
নিকাশি ব্যবস্থার অভাব, পানীয় জলের অভাব, অর্থাৎ এই যে অভাব, অনটন, দারিদ্র এবং অসাম্য, শ্রেণীগত যে অসাম্য, অর্থনৈতিক, আর্থসামাজিক যে অসাম্য, সেটাকে সমস্ত রোগ ভোগের কারণ বলে সেটা হচ্ছে যে তখন থেকেই কিন্তু বলা আছে। পরবর্তীকালে 1978 সালে আলমা-আটার যে ঘোষণা, সেটাতে আরও পরিষ্কার করা আছে। 48 সালে আরও বলা ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটা দায়িত্ব হবে দেখা যে হচ্ছে স্বাস্থ্যের সর্বোচ্চ মান অর্জনের ক্ষেত্রে মানুষের গায়ের রং, মানুষের ভাষা, মানুষের রাজনৈতিক বিশ্বাস, ধর্ম, তার বর্ণ, জাত পাত, লিঙ্গ, যৌন পছন্দ কোনো কিছুই যেন বাধা হয়ে না দাঁড়ায়। 2017 সালে আমাদের তৃতীয়বারের জন্য স্বাস্থ্যনীতি নেওয়া হয়েছে আমাদের দেশে। সেখানে বলেই দেওয়া হলো যে হচ্ছে যে আমরা এতদিন সরকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে, কিন্তু আর দেব না, আমরা এবার ফাইন্যান্স করব, আমরা প্রিমিয়ামটা মিটিয়ে দেব, তোমার হাতে কার্ড ধরিয়ে দেব, কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দেবে, যা বিল হবে আমরা মিটিয়ে দেবো, অর্থাৎ প্রিমিয়াম হিসেবে মিটিয়ে দেবো, অর্থাৎ বিমা নির্ভর স্বাস্থ্য পরিষেবায় ভারতবর্ষ ঢুকে গেল। এখন এই বিমা ব্যাপারটাও যদি দেখেন যে সারা পৃথিবীতে অনেকগুলো দেশে অনেকভাবে বিমা চলে। সমাজতান্ত্রিক দেশগুলোর কথা বাদ দিন, কিউবা বাদ দিন, চীন বাদ দিন, ধনতান্ত্রিক দুনিয়াতে যদি দেখেন তাহলে বেশ কিছু, বললামই যুক্তরাজ্যে সেই 46 সাল থেকে আজ অবধি চলছে কিন্তু ন্যাশনালাইজড হেলথ সিস্টেম, এবং আরও বেশ কিছু দেশে চলছে যে যেখানে দেশের মানুষের ট্যাক্স, এবং সেটা প্রগ্রেসিভ ট্যাক্স। অরুণদা বিস্তারিত আরও বলবেন যে যারা বড় লোক তারা বেশি ট্যাক্স দেবেন, যারা গরিব লোক কম ট্যাক্স দেবেন। সেই টাকা দিয়ে তারা একটা হয় রাষ্ট্রের পরিচালনায়, বেশ কিছু দেশ তারা রাষ্ট্রের পরিচালনায়, স্পেনে আছে, আরও অনেক জায়গায়, ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, সৌদি আরব, নানা জায়গাতে আছে যারা হচ্ছে যে রাষ্ট্রের পরিচালনায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। আর কিছু দেশ আছে যারা হচ্ছে যে নিজেরা পারে না, রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা অতটা মজবুত নয়, তারা সামাজিক বিমা করে, অর্থাৎ হচ্ছে যে এই জনগণের থেকে সংগৃহীত করের টাকায় তারা একটা বিমা করে দিয়েছে। সেই বিমার ভিত্তিতে অলাভজনক সংস্থা, যেমন শিবশঙ্কর সেবা সমিতি দেখলেন, একটা অলাভজনক সংস্থা, এরকম বিভিন্ন অলাভজনক সংস্থা তারা হচ্ছে পরিষেবাটা দেয়। পৃথিবীর অনেকগুলো দেশে এরকম ব্যবস্থা রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, তাইওয়ান আছে, আপনার অস্ট্রেলিয়ায় আছে, আরও অনেকগুলো দেশে আছে। আর বাকি বেশ কিছু দেশে রয়েছে মিক্সড একটা ব্যবস্থা। ইউরোপের অধিকাংশ দেশে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, এগুলোতে মিক্সড ব্যবস্থা, সামাজিক বিমাও আছে, তবে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, এবং কিছু কিছু প্রাইভেট পেয়ার্সও সেখানে আছে বিমা ক্ষেত্রে। এখন আজকে দাঁড়িয়ে যে প্রশ্নটা দাঁড়িয়েছে, যেটা অরুণদাকে আলোচনা করবেন, সেইটা হচ্ছে যে এই যে দুয়ের যে স্বাস্থ্য ছিল একটা সময় ধারণা যে হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব, তার চিকিৎসার দায়িত্ব, তার স্বাস্থ্য সুরক্ষা মানে চিকিৎসা করতে যাতে না হয় রোগ প্রতিরোধ, সেটারও দায়িত্ব রাষ্ট্রের। আর আজকে রাষ্ট্র হাত গুটিয়ে নিচ্ছে, বলছে যে তুমি হাসপাতালে যাও এবং হচ্ছে যে হাসপাতালের প্রিমিয়াম আমি দিয়ে দেবো, বিমার প্রিমিয়াম। এই জায়গাতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি শুধু আর দু একটা কথা বলে শেষ করব। এটা যে এক হচ্ছে যে গরিব মানুষ, তাদের এই যে শিবশঙ্কর সেবা সমিতি যা কাজ করেন, মানুষকে সচেতন করার কাজ করেন। কেন? মানুষের যদি রোগ কম হয়, তার খরচ কম হবে, তার একটু সুরাহা হবে। এবং প্রাইভেট হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, বিমা কোম্পানি, তারা কখনো রোগ প্রতিরোধের কোনো কর্মসূচি দেবে না, কারণ যত রোগী হচ্ছে তার খদ্দের, তার ব্যবসার মূল খদ্দের হচ্ছে রোগী। রোগী যদি কমে যায়, সে ব্যবসার তার লালবাতি জ্বলবে। ফলে প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সে কখনো চাইবে না যে মানুষের রোগ না হোক, যত বেশি রোগী তত তার লাভ, এইটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। আরেকটা পার্থক্য আছে, সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইনফরমেশন অ্যাসিমেট্রি। আমি যখন আমরা বাজারে যাই, ধরুন একটা মোবাইল ফোন কিনতে গেছি, আপনাকে একটা টিভি সেট ধরিয়ে পাঠাতে পারবে না কেউ, একটা ওয়াশিং মেশিন গছিয়ে দিতে পারবে না। আপনি বাজারে কলা কিনতে গেছেন, আপনাকে কেউ জামরুল দিয়ে বা দুটো পেয়ারা দিয়ে পাঠাতে পারবে না, কারণ আপনি কলা চেনেন, বিক্রেতাও চেনেন না। হয়তো আপনি যেটা জানেন না যে ওটা কার্বাইড দিয়ে পাকানো না গাছ পাকা, এইটুকু আপনার তথ্যের ফারাক থাকতে পারে বিক্রেতার সঙ্গে, কিন্তু স্বাস্থ্য পরিষেবায় তা নয়। আপনি একটা পেট ব্যথা নিয়ে গেছেন হাসপাতালে, আপনি জানেন না যে ওটা একটা গ্যাসের বড়ি দিয়ে সেরে যাবে, 2 টাকার গ্যাসের বড়ি দিয়ে, নাকি একটা অন্য কিছু করতে হবে, নাকি এমন হবে যে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, করে একটা বড় অপারেশন করতে হবে।
আপনি জানেন না। এই যে গ্যাপ, এবং আপনার কোনো পছন্দ কাজ করে না। আপনি কলা কিনতে গিয়ে দোকানদারকে আপনি বলেন আমাকে সিঙ্গাপুরি কলা দেবেন বা কাঁঠালি কলা বা বর্তমান কলা, আপনি পছন্দ করেন। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গিয়ে আপনার পছন্দের কোনো জায়গা নেই। ফলে যে পরিষেবা দিচ্ছে সে যেটা বলবে আপনি সেইটা করতে বাধ্য হচ্ছেন। তার ফলে যেটা হচ্ছে যে এই বেসরকারি ক্ষেত্র তার একটা, এই যে আমরা বলি এটাকে মোরাল হ্যাজার্ড, নৈতিকতা, যদি এই ব্যবসায় কোনো নৈতিকতা থাকছে না, ঠকানোর সুযোগ অনেক বেশি থাকছে স্বাস্থ্য ব্যবসায়ীদের ক্ষেত্রে। আজকে যদি দেখেন সারা ভারতবর্ষে স্বাধীনতার পরে বেসরকারি ক্ষেত্রে বেড শয্যা সংখ্যা হাসপাতালে প্রায় ছিলই না। ওই গুটি কত হচ্ছে যে আমি জানি সাঁইথিয়াতে আমাদের পশ্চিমবাংলায় একটা বহুকালে 1954-এ ডাক্তার সুশীল ব্যানার্জির একটা নার্সিংহোম, 10 বেডের নার্সিংহোম ছিল। এরকম হয়তো বর্ধমানেও ডাক্তার শৈলেন মুখার্জির ছিল, কি বর্ধমানে কটা নার্সিংহোম ছিল সেই সময়, কল্যাণী নার্সিংহোম হয়তো ছিল, বর্ধমান নার্সিংহোম, এরকম কয়েকটা নার্সিংহোম। আজকে ভারতবর্ষের টোটাল যত হাসপাতালে বেড আছে তা হচ্ছে 10,000 মানুষ পিছু 13টা করে। বিশ্বের গড় কত? 29টা করে। 10,000 মানুষ পিছু 29টা, আমি 30টা ধরছি হিসেবের জন্য, কারণ WHO সেটাই বলেছে যে সবাই চেষ্টা করুন অন্তত 30টা করে বেড প্রতি 10,000 মানুষ পিছু করতে। তাহলে যা প্রয়োজন তার অর্ধেকের চেয়েও কম আছে। কিন্তু তার মধ্যে যদি ভাগ করেন তার 65% হচ্ছে প্রাইভেট সেক্টরের হাতে, কর্পোরেট হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালের হাতে। মাত্র 35% হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেড। এবং এই যে 30 প্রতি 10,000-এ পৌঁছাতে গেলে এই মুহূর্তে ভারতবর্ষের যে ডেফিসিট সেটা হচ্ছে 3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 30 লক্ষ বেড। এই 30 লক্ষ বেডের ক্ষেত্রে সরকারের যা দৃষ্টিভঙ্গি, জিডিপির যতটুকু ব্যয় করছে তাতে, আর বেসরকারি ক্ষেত্র তার যা ব্যবসার যত ট্রিলিয়ন ভলিউম, তাদের যা প্রজেক্টেড গ্রোথ রেট, তাতে হচ্ছে এই 30 মিলিয়নের মধ্যে প্রায় 25 মিলিয়নই হচ্ছে যে সরকার তৈরি করবে। আমি মানে 3 মিলিয়নের মধ্যে 2.5 মিলিয়ন অর্থাৎ 25 লক্ষ বেড বেসরকারি ক্ষেত্র তারা বাড়াবে। দ্রুত চেইন বাড়ছে। এবং হচ্ছে যে আজকে কর্পোরেট, আমরা নার্সিংহোম বলতে বর্ধমান জেলাতে, বর্ধমান শহরের কথা বলি, আপনারা অধিকাংশই বর্ধমান এবং আশপাশের মানুষ। বর্ধমান মেডিকেল কলেজে বেড সংখ্যা হচ্ছে 1236 সরকারি হিসেবে। আর বর্ধমান শহরে মিউনিসিপ্যাল এরিয়ায়, আবার এইদিকে বর্ধমান 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকের যে অংশটা রয়েছে পঞ্চায়েত এলাকায় মিলে 143টা নার্সিংহোম আছে। তার বেড সংখ্যা হচ্ছে প্রায় 4,500, মানে প্রাইভেটটা হচ্ছে প্রায় 4 গুণ। সরকারি যা বেড সংখ্যা মেডিকেল কলেজ, আর তার বাইরে তো কোনো সরকারি হাসপাতালে অনাময়টা ধরে নিয়েই 1236 হিসেব। ফলে হচ্ছে যে তার প্রায় 3.5 থেকে 4 গুণ হচ্ছে বেসরকারি ক্ষেত্র। এবং আগামী 15 বছরে এইটা প্রজেকশন যা, তা হচ্ছে যে এই রেশিওটা আরও বাড়বে, অর্থাৎ গরিব মানুষের যাবার জায়গা কমবে। এবং এই যে বিমা নির্ভর পরিষেবাতে যেটা দাঁড়াচ্ছে, আমি যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এই মুহূর্তে সারা পৃথিবীতে দেশগুলোকে যদি ভাগেন যে পকেট থেকে কত টাকা খরচ করতে হয়, যারা যারা বিমার ব্যবস্থা করছে তাদের মধ্যে ভারতবর্ষ একদম উপরের দিকে, যাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি সেই দেশগুলোর মধ্যে ভারতবর্ষ একটা। আপনি 100 টাকা যদি একটা অপারেশন করতে খরচ হয়, তাহলে হচ্ছে যে সরকার এই বিমা এরা দেয় হচ্ছে যে 35 টাকা মতো, বাকি 65 টাকা ব্যয় হয় মানুষের পকেট থেকে। এবং এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কোথায় ব্যয় হয়? আউটডোরে। একটা অপারেশন হবে, ধরুন গলব্লাডার অপারেশন হবে, সেটা তো এমার্জেন্সিতে বা ওটিতে গিয়ে ঠিক হয় না, আউটডোরে ঠিক হয়। তাহলে এই আউটডোর যাতায়াত, আউটডোরের খরচ, ওষুধের খরচ, পরীক্ষা নিরীক্ষার খরচ, এগুলো কোনোটাই না স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত কেউ কভার করে না। কোনো ওপিডি সার্ভিস কাভারেজে আসে না। অথচ মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের সিংহভাগটাই এই আউটডোর খরচে চলে যায়। অর্থাৎ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা, তাকে মজবুত করবার বদলে বিমা নির্ভর স্বাস্থ্যসেবা, প্রাইভেট হেলথ কেয়ার সিস্টেমে চলে গেলে কি অবস্থা হয়? সবচেয়ে কারা ভুগবে? না সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে পিছিয়ে মানুষ, পরিযায়ী শ্রমিক, প্রান্তিক মানুষ, কেন্দ্রে থাকা গ্রামে থাকা মানুষ, যারা লিঙ্গগতভাবে শোষিত মহিলা, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ, আমাদের যা কাস্ট সিস্টেম তাতে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, প্রতিবন্ধী যারা, বিরল রোগে আক্রান্ত যারা,
অর্থাৎ যত দুর্বল শ্রেণী, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, লিঙ্গগতভাবে যারা দুর্বল, তারা হচ্ছে সব থেকে বড় শিকার।